একজন মুসলমান ও বাঙালি হিসেবে আমি স্বাধীনতা দেখেছিলাম লাহোর প্রস্তাবে এবং 1940-এর লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে আমি আন্দোলনকে সমর্থন করেছিলাম। পাকিস্তান সম্পর্কে যখন অবিশ্বাস জন্মে গেছে সাধারণ মানুষের মনে, তখনও জীবন ক্ষুধার লেখক পাকিস্তানপন্থী। মূলত ইতিহাসে যেখানে রাজায় রাজায় লড়াইয়ের প্রাধান্য দেয়, জন ইতিহাসে অলিখিত কিন্তু নিত্য বিরাজমান রাজায় প্রজায় লড়াইয়ের কার্যকারণ অনুসন্ধানে রত থাকে। 1947 ভারত উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ সাল এবং পৃথিবীর ইতিহাসেও হয়তো এটি একটি গুরুত্বপূর্ণ সাল, এবং এটাকে আমরা বলছি যে একটা যুগচিহ্নিত সাল। অর্থাৎ এই সালের এই 47-এর মধ্য দিয়ে আমাদের এই উপমহাদেশের একটা বড় ধরনের পরিবর্তন ঘটে। সেটার একটা বাহ্যিক যে পরিবর্তন, দুটি স্বতন্ত্র রাষ্ট্রের জন্ম হয়, সেটা একটা ব্যাপার, কিন্তু বাংলা অঞ্চলের ক্ষেত্রেও এটা বড় ধরনের প্রভাব বিস্তার করে আমাদের জনজীবনে, জনমনস্তত্ত্বে, সামাজিক, আর্থরাজনৈতিক সব ক্ষেত্রেই। তো এই 47-এর 14 আগস্ট এবং 15 আগস্টের কথা আমরা সবাই জানি, কিন্তু এটি আসলে কোনো আকস্মিক বিষয় ছিল না। অনেকগুলো রাজনৈতিক পরম্পরার ভেতর দিয়ে আমরা 47-এ এসে পৌঁছে যাই, এবং এই 47 কথাটা উচ্চারণের সঙ্গে সঙ্গেই যে বিষয়টি আমাদের চিন্তার মধ্যে আসে বা এতদিন পর্যন্ত ওই চিন্তাটা স্থায়ীভাবে গেঁথে গেছে, সেটা হচ্ছে দেশ ভাগ। একই সঙ্গে এই 47-এ যে দুটো রাষ্ট্রের স্বাধীনতা অর্জন হয়েছে, সেটাও একটা বিষয়, কিন্তু তার চেয়েও এখন বাংলা দেশে বা বাংলা অঞ্চলে দেশভাগ শব্দটি বেশি ব্যবহৃত হচ্ছে। দেশভাগ শব্দ উচ্চারণের মধ্য দিয়ে যে প্রশ্নটি প্রথমেই আসে তা হলো, দেশ বলতে কি বোঝানো হচ্ছে, কোন দেশ ভাগের কথা বলা হচ্ছে? কারণ রাষ্ট্রের ধারণার মধ্যে একটি প্রাতিষ্ঠানিক অবয়ব আছে, কিন্তু দেশ বলতে যে ধারণা তা মূলত একটি জনাঞ্চলের মানুষের মধ্যে বিরাজমান স্বদেশের ধারণা, যা অনেকখানি অনুভূতি সাপেক্ষ। এবং দেবেশরা একটা কথা বলছেন যে দেশ চেতনার কোনো রাষ্ট্র ধারণা বা শাসন ধারণার সঙ্গে সম্পৃক্ত নয়। এটা একজন মানুষ আসলে সে নিজে যে ভূখণ্ডকে বা যে অঞ্চলকে দেশ মনে করে, সেটাই আসলে তার দেশ। কিন্তু রাষ্ট্র নানা কারণে পরিবর্তিত হতে পারে, রাষ্ট্রের সীমানা নির্ধারিত হতে পারে নতুন নতুন করে। ফলে দেশ এবং রাষ্ট্রের ধারণার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। কিন্তু দীর্ঘ প্রায় 200 বছর একই ঔপনিবেশিক শাসন কাঠামোর আওতায় থাকার ফলে ভারত সম্পর্কে একটি অখণ্ড দেশ ধারণাও বিরাজমান আছে। সেই বিবেচনায় দেশভাগ বলতে সমগ্র ভারত উপমহাদেশ ভাগ হয়ে দুটো রাষ্ট্র হয়ে গেল, এরকম একটি ধারণাও প্রচলিত আছে। কিন্তু ভারত যে এক দেশ, মানে সেই ইতিহাসের অনেক আগে থেকে যদি আমরা শুনি, সেই ধারণা আসলে কখনোই প্রতিষ্ঠা করা যায়নি। এমনকি কংগ্রেস যেভাবে ভারতীয় জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সেখানে আসলে পুরো ভারত এক দেশ, সেটাকেও তারা ঠিকঠাকভাবে যৌক্তিকভাবে প্রতিষ্ঠা করতে পারেনি। এবং ফলে এই যে বৃহৎ দেশ ভারত 47-এ ভাগ হয়ে 3 ভূখণ্ডের 2 দেশে পরিণত হলেও এই দৃষ্টিভঙ্গির মধ্যে আছে একমাত্রিক ভারত সাপেক্ষতা। অর্থাৎ এই দেশভাগ বলতে এক ধরনের ভারতের দৃষ্টিকোণ থেকে এই ভাগের ব্যাপারটা বিবেচনার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি। এবং দেশভাগকে ভারত ভাগের প্রতিরূপ হিসেবে বিবেচনার মধ্যে একটি পূর্বতন ঔপনিবেশিক মানসিকতা যেমন উপলব্ধি করা যায়, তেমনি ওই ঘটনার পর 75 বছর অতিক্রান্ত হলেও এই ধারণাকে প্রতিষ্ঠা করার প্রবণতার মধ্যে এক ধরনের সাম্রাজ্যবাদী ক্রিয়াশীলতার উপস্থিতিও আমরা লক্ষ্য করতে পারি। এবং এই সাম্রাজ্যবাদী ক্রিয়াশীলতা এখন তো আর লুকানোর কিছু নেই, এটা অবশ্যই ভারতীয় সাম্রাজ্যবাদী একটা মানসিকতা আমরা দেখি, যে যখন আমরা ভাবি যে কেবল ভারত ভাগ হয়ে 2 দেশ হলো। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে দেশভাগ আবার বিবেচিত হয় বাংলা ভাগের একটা পরিপ্রেক্ষিত থেকে, যে এখানে অখণ্ড বাংলার একটা আবার ধারণা তখন তৈরি হয়ে যায়। যদিও পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ এই 2 অংশ যে নানা কারণেই, সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক, ভৌগোলিক নানা কারণেই, এমনকি ভাষাতাত্ত্বিক, এখন আমরা যে বিষয়টা এর আগ পর্যন্ত বলতাম যে আমরা একই ভাষাভাষী মানুষ, কিন্তু এখন তো 2 অঞ্চলের ভাষাগত স্বাতন্ত্র্য আমরা দেখতে পাচ্ছি। ফলে এই 2 অংশ অখণ্ড বাংলা যে ধারণা, এটাও আসলে এখন মানে নিঃসংশয়ভাবে আমরা গ্রহণ করতে পারছি না। এবং দেশভাগের আলোচনায় যে শব্দগুলো আসে, সেগুলো নিশ্চয়ই আমরা সবাই জানি, যে দেশ ত্যাগ, দেশ বদল, দেশচ্যুতি, দেশ হারানো, দেশ ছাড়া, এই শব্দগুলো দিয়ে মূলত
47 পরবর্তী যে বিভিন্ন সংকটগুলো তৈরি হয়েছিল সেগুলোকে বোঝানো হয়। কিন্তু এই শব্দগুলো উচ্চারণের মধ্য দিয়ে আসলে দেশভাগ শব্দটাই আর সেই তাৎপর্য ধারণ করতে পারে না। কারণ যখন দেশ ত্যাগ, দেশচ্যুতি হয়, আরেক দেশে যাওয়ার ব্যাপার হয়, তার মানে দেশ ভাগ তখন তো সেটা কার্যকর থাকছে না, তার মানে এক দেশ থেকে আরেক দেশেই তাকে যেতে হচ্ছে। ফলে এই ধরনের কিছু প্রশ্ন এখন উত্থাপিত হচ্ছে এবং আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে প্রাচীন যুগ থেকে বঙ্গ জনপদ বিভিন্ন তার পরিক্রমার মধ্য দিয়ে এই বাংলাদেশে এসে উপনীত হয়েছে এবং সেখানে কিভাবে এটা বঙ্গ থেকে তারপর একটা পর্যায়ে বাংলা হলো, সুবা বাংলা হলো, বেঙ্গলা হলো, বেঙ্গল হলো এবং মোটামুটি সবাই, বিশেষ করে হুমায়ুন কবির তার বাংলার কাব্য কিংবা নিহার রঞ্জন রায়, রমেশচন্দ্র মজুমদার, পরবর্তী সময় সৈয়দ আকরম হোসেন, তারা সবাই আসলে এই পূর্ববঙ্গের যে স্বাতন্ত্র্য সেটাকে প্রমাণ করেছেন। সেটা এখন আর কোনো বিতর্কের বিষয় নয়। কিন্তু এই ধরনের স্বাতন্ত্র্য থাকা সত্ত্বেও 47কে দেশভাগের সাল হিসেবে চিহ্নিত করা হয়। একইভাবে পূর্ববঙ্গের জনগণের শোষণ মুক্তির আন্দোলন ও উপনিবেশ মুক্তির স্মারক হিসেবেও 47-এর তাৎপর্য অনুসন্ধান করা হয়। এই শোষণ মুক্তির সঙ্গে আসলে স্বাধীনতার প্রশ্নটি জড়িত। বিশেষত বাংলা অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমান শ্রেণী পাকিস্তান আন্দোলনকে স্বাধীনতার আন্দোলন হিসেবেই দেখেছিল এবং 1947 সালে তা অর্জন করেছিল। তাই 47-এর রাজনীতি স্বাধীনতার রাজনীতি নাকি দেশভাগের রাজনীতি, এ নিয়ে ভাবনাগত ভিন্নতা ও বিতর্ক বিরাজমান আছে। বর্তমান আলোচনার আওতা 47 কেন্দ্রিক রাজনীতিতে বাংলা অঞ্চলের জনমানুষের মনস্তত্ত্ব, তৎপরতা, সংকট ও সমস্যা প্রাধান্য পাবে। এক্ষেত্রে এই আলোচনার উৎস হিসেবে বিবেচনা করা হবে বাংলাদেশের ঔপন্যাসিকদের রচিত সংশ্লিষ্ট প্রতিনিধিত্বশীল উপন্যাসগুলো। দেখার চেষ্টা করা হবে কোন পরিপ্রেক্ষিতে 47-এর রাজনীতিকে স্বাধীনতার রাজনীতি হিসেবে বিবেচনা করা হচ্ছে আর কোন পরিপ্রেক্ষিতে একে দেশভাগের সাল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। দেশভাগ শব্দটির একটা পরিভাষাগত পরিপ্রেক্ষিত আছে, কারণ 47 যখন হয়েছিল তখন দেশভাগ সেভাবে উচ্চারিত হয়নি, বরং ওই সময় আমরা যে শব্দগুলোর সঙ্গে পরিচিত ছিলাম সেটা হচ্ছে পার্টিশন, স্বাধীনতা, আজাদি, পাকিস্তান কায়েম, মুক্তি, নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা, বাটোয়ারা কিংবা বর্ডারিং, এগুলোর সঙ্গে পরিচিত ছিলাম। কিন্তু আমরা দেখব যে আস্তে আস্তে, বিশেষ করে যখন 60-এর দশকে পাকিস্তানি যে শাসক গোষ্ঠী তার মোকাবেলার সুবাদে একটা নতুন ধরনের বাঙালি জাতীয়তাবাদ যখন বিকাশ লাভ করতে শুরু করে, তখন এক ধরনের অভিন্ন বাংলার ধারণা তৈরি হয়ে যায় অবচেতনে। এবং ওই সময়ে আমরা দেখব যে এই দেশভাগ শব্দটা আরও বেশি করে উচ্চারিত হতে থাকে এবং বিশেষ করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে বাংলাদেশ অর্জন করি, তারপরে 47 আর দেশভাগ মোটামুটি সমরূপ হয়ে যায়। তখন আর সেই স্বাধীনতা শব্দটি উচ্চারণ করা হয় না। মানে এটা হতে পারে এরকম যে 71-এর মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ফলে আমরা পূর্ববর্তী কোনো সময়কে আর স্বাধীনতা বলে স্বীকার করতে চাচ্ছি না। কিন্তু একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যে এই বাংলাদেশের জনমানুষই কিন্তু 47 থেকে 70 পর্যন্ত, মানে 47-এর সীমাবদ্ধতা সত্ত্বেও 47-কে আসলে স্বাধীনতা হিসেবেই দেখেছে। কিন্তু আমরা দেখব যে সেটা পরবর্তী সময়ে মানে দেশভাগে রূপান্তরিত হয়েছে এবং এটা 71 একটা বিষয়, তবে সেটা 60-এর দশক থেকেই শুরু হয়েছে। এখানে আমরা কয়েকজন তাত্ত্বিকের উদ্ধৃত করেছি, আমি সেগুলো পড়ব না। যেমন জ্ঞানেন্দ্র পাণ্ডে, তিনি বলছেন যে ওই সময়ে এগুলোকে স্বাধীনতা হিসেবে দেখা হতো, পার্টিশন, আপ্রোয়ার, মাইগ্রেশন এইসব হিসেবে দেখা হতো। আবার ঢাকার গবেষক সাইদ ফেরদৌস, তিনি মনে করেন যে পার্টিশনের সঙ্গে দেশভাগ শব্দবন্ধ ব্যবহারের সঙ্গে শিক্ষিত বাঙালি মধ্যবিত্তের ধর্মনিরপেক্ষ অংশের একটা সম্পৃক্ততা রয়েছে। অর্থাৎ যেহেতু ধর্মের ভিত্তিতে পাকিস্তান হয়েছিল, ভারত হয়েছিল, সেই কারণে মানে এর সঙ্গে যখন ধর্ম নিরপেক্ষতা এই চেতনাটা যুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, তখন ওই স্বাধীনতা শব্দটির পরিবর্তে এটা দেশভাগের দিকে চলে যাচ্ছে। এবং উনি বলছেন যে এটা ছাড়া আর কি কারণ হতে পারে, মানে এর মধ্যে এই
শিক্ষিত শ্রেণীর ধারণা থেকে দেশভাগটা এসছে? আমি এই প্রশ্নের উত্তরটা এইভাবে তৈরি করেছি। এর সঙ্গে আসলে যেটা খুব গভীরভাবে যুক্ত, যেটা আগেও বলি, সেটা হচ্ছে ভারত সাপেক্ষতা। 70-এর দশক থেকে 47-এর স্বাধীনতার বাস্তবতাকে ভারত সাপেক্ষ দৃষ্টিকোণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও বিপুলভাবে দেশভাগ হিসেবে বিবেচনা করার ফলে এর কার্যকারণগত যে তাৎপর্য ছিল সেটা অনেকটা ম্লান হয়ে গেছে। এবং এই নিবন্ধে তাই আমরা হয়তো দেশভাগ শব্দটা বিভিন্ন সময় ব্যবহার করব প্রচলিত অর্থে, কিন্তু আসলে আমরা একমাত্রিকভাবে এটাকে দেশভাগ না বলে এটাকে খোদ 47-এর রাজনীতি হিসেবেই আমরা দেখার চেষ্টা করব, যে 47-এর রাজনীতি কেবল দেশভাগের রাজনীতি নয়, বা হয়তো কেবল স্বাধীনতার রাজনীতি নয়, এর যে সামূহিক ব্যাপারগুলো আছে সেটা নিয়েই এটার রাজনীতি। ফলে আমরা 47-এর রাজনীতিকে 47-এর রাজনীতি হিসেবে দেখতে চাই। ভূ রাজনৈতিকভাবেও দুই রাষ্ট্র হবার কারণে, পরবর্তীতে 3 রাষ্ট্র হবার কারণে 47-কে দেখার মধ্যে যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য হয়েছে, ভারতে একভাবে দেখা হচ্ছে, পাকিস্তানে একভাবে দেখা হচ্ছে, বাংলাদেশে আরেকভাবে দেখা হচ্ছে। এবং ভারতের গবেষকরা বলছেন যে একসময় দেশভাগ বা 47-এর রাজনীতিকে দেখা হতো কেবল কেন দেশভাগ হলো এর যে উপরিতলের যে রাজনীতি সেটাকে বোঝার চেষ্টা করা হতো, যেটাকে অনেক সমালোচক বলছেন হাই পলিটিক্সের বিষয়। কিন্তু আস্তে আস্তে আমরা দেখব যে এটা কি কারণে দেশভাগ হয়েছিল তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে দেশভাগের ফলে আসলে কি ধরনের সংকটের মুখোমুখি হয়েছে অঞ্চলের মানুষ, সেটার ব্যাপারে মনোযোগী হতে শুরু করে। এবং এই সুবাদেই আসলে যে নব্য ইতিহাসবাদ সেটা চর্চিত হতে থাকে। নব্য ইতিহাসবাদ কেবল সেই উপরিতলার রাজনীতি নিয়ে কাজ করে না, এখানে প্রান্তিক জনগোষ্ঠীর যে কথা বা বিভিন্ন টেক্সটের মধ্যে যে কথাগুলো থাকে সেগুলোকে ইতিহাসের অংশ হিসেবে ধরা হচ্ছে। এবং এই সুবাদে আমরা আসলে আমাদের যে উপন্যাস যে গ্রহণ করেছি 47-এর রাজনীতিকে বোঝার জন্য, সেটাও একটা বিষয় যে উপন্যাস কেবল কাল্পনিক ঘটনা হিসেবে আমরা দেখছি না, এটাকে আমরা একটা ভাষা হিসেবে দেখছি, এটা একটা সময়ের ভাষা হিসেবে দেখছি, রাজনীতির ভাষা হিসেবে দেখছি। ফলে উপন্যাস আমাদের কাছে একটি ভাষা, যেটা পার্থপ্রতিম বলবার চেষ্টা করেছেন বিভিন্নভাবে। এবং এখানে আমি আজকে তো সময়ের একটা সীমাবদ্ধতা আছে, আমি একটু এগিয়ে যাব। 40-এর দশকের যে পাকিস্তান আন্দোলন হয়েছিল, এখানে এই বাংলা অঞ্চলের যে মুসলমান মধ্যবিত্ত তারা যে এই পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছিল এটা ইতিহাস সমর্থিত। কিন্তু পাকিস্তান রাষ্ট্রের আকার বৈশিষ্ট্য তখনও ছিল একটা ধারণার মধ্যে সীমাবদ্ধ। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মুসলমান জনগোষ্ঠী সুবিধাপ্রাপ্ত হবে, এটি ছিল প্রধান ধারণা। তাই সুদূরের জিন্নার দ্বিজাতি তত্ত্ব বাংলার সাধারণ মানুষের খুব কাছের বিষয়ে পরিণত হয়। এবং লাহোর প্রস্তাব ও পাকিস্তান প্রশ্নে তৎকালীন বঙ্গীয় মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হাশিম যে অবস্থান ব্যাখ্যা করেছেন তার মধ্য দিয়ে সচেতন বাঙালি মুসলমানের কণ্ঠস্বর অনুভব করা যায়। আমি একটু পড়ছি। বলছেন আবুল হাশিম, মুসলিম লীগের বঙ্গীয় মুসলিম লীগের তৎকালীন সাধারণ সম্পাদক, লাহোর প্রস্তাব ছিল ভারতীয় মুসলমানদের আবাসভূমি হিসেবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসমূহ গঠনের জন্য আন্দোলনের ভিত্তি। ভারতীয় মুসলমানদের আবাসভূমি হিসেবে 2 স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের একটি হলো পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও কাশ্মীর নিয়ে গঠিত উত্তর পশ্চিম ভারতে, অন্যটি বাংলা ও আসাম নিয়ে গঠিত উত্তর পূর্ব ভারতে, অর্থাৎ 2 মুসলিম প্রধান রাষ্ট্র। একজন মুসলমান ও বাঙালি হিসাবে আমি স্বাধীনতা দেখেছিলাম লাহোর প্রস্তাবে, এবং 1940-এর লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে আমি আন্দোলনকে সমর্থন করেছিলাম। ফলে এভাবে আসলে যে ঐতিহাসিক বঞ্চনার ব্যাপার ছিল, বঞ্চিত হবার যে অনুভূতি ছিল, এখান থেকে একটা স্বাধীনতার স্পৃহা থেকে আসলে পাকিস্তান আন্দোলনে এই মুসলমানরা যুক্ত হয়েছিল, শিক্ষিত মুসলমান মধ্যবিত্ত প্রধানত। পরবর্তীতে সকল স্তরের মুসলমানদেরকে তারা সেখানে যুক্ত করে, যেটা আমরা 46 সালের নির্বাচনে মুসলিম লীগের যে জয়, এবং মানে পুরো ভারতের মধ্যে এই 46 সালের নির্বাচনে মানে এই বঙ্গীয় প্রদেশেই মুসলিম লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল, যেটা এখনকার যে পশ্চিম পাকিস্তান সেখানেও এককভাবে এরকম সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি। যেমন জয়া চ্যাটার্জি বলছেন যে আসলে জিন্না নিজেও আসলে কখনো স্পষ্ট করেননি পাকিস্তান কেমন হবে, এবং এই ধোঁয়াশার মধ্যেই রাখা হয়েছিল।
পার্টিশন গবেষক আয়েশা জালাল পাকিস্তান আন্দোলনে বাংলার রাজনীতির স্বাতন্ত্র্য শনাক্ত করেছেন এবং তিনি বলছেন যে আসলে, আমি এটাকে প্যারেনথেসিস করে বলছি, যে এই বঙ্গীয় মুসলমানরা আসলে এটার জন্য পাকিস্তান আন্দোলন করে নাই যে পশ্চিম অংশে কি কি সুবিধা প্রাপ্ত হবে, কোন অঞ্চল পাকিস্তানভুক্ত হবে। তারা ভেবেছিল যে এই বঙ্গীয় অঞ্চলের যে সমস্যা সেখান থেকে একটা মুক্তির চেষ্টা, অর্থাৎ বঙ্গীয় মুসলিম লীগের প্রবণতা ছিল বঙ্গকেন্দ্রিক। কিন্তু আমরা দেখব যে এই অবস্থা দেশ অর্থাৎ 47-এর পরেই এটার একটা স্বপ্নভঙ্গ ঘটতে থাকে এবং এক ধরনের উদ্বাস্তু সংকট দেখা দেয়, রিফিউজি সমস্যা দেখা দেয়। পশ্চিমবঙ্গের যে রিফিউজি সমস্যা আবার পূর্ববঙ্গের রিফিউজি সমস্যা, এটার মধ্যে পার্থক্য ছিল। সেখানে যেমন ব্যাপকভাবে বলা হতো যে রিফিউজি এখান থেকে যারা পশ্চিমবঙ্গে গিয়েছিল, কিন্তু আমাদের এখানে সবাইকে ঠিক রিফিউজিও বলা হচ্ছিল না। এখানে যারা এসেছিল তাদের মুহাজির বলে সম্বোধন করা হতো এবং কেবল বিহার থেকে আগত যে উর্দুভাষী বা হিন্দিভাষী বা ওই অঞ্চলের একটা মিশ্র ভাষা, তাদেরকে রিফিউজি বলে শনাক্ত করা হতো। দীপেশ চক্রবর্তী বলছেন এক জায়গায় যে পূর্ববঙ্গের অধিকাংশ মুসলমানের কাছেই 1947 মানে শুধুই দেশভাগ নয়, তার কিছু বেশি স্বাধীনতা, ব্রিটিশ শাসন থেকে মুক্তি এবং হিন্দু প্রভুদের দাসত্ব থেকে স্বাধীনতা। ফলে এই পরিপ্রেক্ষিত ছিলই এবং এই কারণে আমরা দেখব যে তারা যখন এই অঞ্চলে আসে ঠিক তেমনভাবে তারা অস্তিত্ব সংকটের মুখোমুখি হয় নাই। আমি একটু বলছি, হায়াত মাহমুদ আমাদের অনেকেরই পরিচিত, তিনি তার একটা প্রবন্ধ দেশটাকে কখনো বিদেশ মনে হয়নি, এখানে তিনি বলছেন এখানকার ভাষা আচার অনুষ্ঠান নিয়ে তার মার কোনো বিরূপতা ছিল না। সে সময় পশ্চিমবাংলা থেকে আসা লোকজনদের এখানকার বাসিন্দারা খুব উঁচু মনে করত, তবে বিহারিদের রিফিউজি মনে করত। আমাদের প্রতি কোনো নাক ছিটকানো ভাব ছিল না। এখানে আসার পর বাবার কোনো সামাজিক সমস্যা হয়েছে বলে শুনিনি। বাবা হয়তো তার বন্ধু বান্ধব মিস করতেন, কিন্তু এখানে এসে ভুল করেছেন এরকম কখনো মনে হতো না তার। ফলে এখানকার বাস্তবতার এক ধরনের স্বাতন্ত্র্য আছে, কারণ এখানে আসার ফলে একটা ফাঁকা জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। যে ওখানে নিম্ন পদস্থ কর্মকর্তা ছিল সে এখানে এসে উচ্চপদস্থ কর্মকর্তা হতে পেরেছে। অর্থাৎ শিক্ষিত মধ্যবিত্তের জন্য এটা একটা আনন্দের ব্যাপারই ছিল। তো এই যে আমরা পরিপ্রেক্ষিতটা আলাপ করলাম, এখানে আমরা দেখব যে যে অর্থে আসলে দেশভাগ বলা হয় সেটা সব ক্ষেত্রে হয়তো একরকম নয়। এখানে এক একজনের বাস্তবতার ভিত্তিতে কারো কাছে স্বাধীনতা মনে হয়েছে, কারোর কাছে দেশভাগ মনে হয়েছে। আমরা এই যে বিপুল ও জটিল ঘটনাপুঞ্জ, এগুলোকে আমরা বাংলাদেশের ঔপন্যাসিকদের রূপ দিতে দেখব তাদের উপন্যাসে। কোনো কোনো ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভাব নির্যাস অনুষঙ্গী হলেও বাংলাদেশের উপন্যাসে বাংলাদেশের বাস্তবতায় বেশি প্রাধান্য লাভ করেছে। যদিও ঔপন্যাসিকদের একটি অংশ পশ্চিমবঙ্গ থেকে আগত, 47 পূর্বকালের পশ্চিমবঙ্গের বাস্তবতা তাদের সৃজন সত্তাকে নির্মাণ করেছে। এই রূপদানের মধ্যে প্রত্যক্ষ রাজনৈতিক ঘটনা প্রবাহের সমান্তরালে মূলত জনজীবনে এর অভিঘাত বড় জায়গা করে নিয়েছে। মূলত ইতিহাসে যেখানে রাজায় রাজায় লড়াইয়ের প্রাধান্য দেয়, জন ইতিহাসে অলিখিত কিন্তু নিত্য বিরাজমান রাজায় প্রজায় লড়াইয়ের কার্যকারণ অনুসন্ধানে রত থাকে। এক্ষেত্রে সাহিত্য, বিশেষত উপন্যাসের বয়ানের মধ্য দিয়ে কথিত ও অকথিত জন ইতিহাসের অনেকগুলো প্রান্তকে উন্মোচন করা সম্ভব। বাংলাদেশের ইতিহাস ও রাজনীতির সঙ্গে বাংলাদেশের অপরাপর সাহিত্য ধারার মতো উপন্যাসের সম্পর্ক সমান্তরাল। ইতিহাস ও রাজনীতি পাঠের মতো উপন্যাসও তৈরি করে একটি জনাঞ্চলের পাঠ ও পাঠান্তর। শিল্প হিসেবে উপন্যাস অনেক বেশি দেশকাল ও সমাজ সাপেক্ষ এবং আমরাও এখানে দেখার চেষ্টা করব যে আসলে ঔপন্যাসিকরা কিভাবে দেশ ভাগ বা স্বাধীনতাকে দেখবার চেষ্টা করেছেন। এর মধ্যে অনেক সমালোচনার মুখোমুখি হয়েছেন, যেমন হুমায়ুন আজাদ বলছেন এই 47 পরবর্তী সাহিত্য সম্পর্কে, এ সময়ের কবিদের অধিকাংশই রচনা করেছেন পাকিস্তান, কায়েদে আজম, কায়েদে মিল্লাত, শায়েরে পাকিস্তান বা ইকবালের স্রোত। ঈদ ও আজাদির মহিমা বর্ণনা করেছেন তারা বছরের পর বছর এবং প্রকাশ করেছেন শিল্পগুণহীন আবেগ, উচ্ছ্বাস, উল্লাস, ক্ষোভ। এটা তিনি সমালোচনা করছেন, কিন্তু এ কথাও তো ঠিক যে স্বাধীন বাংলাদেশের আগে এই 47 তো ছিল তাদের জন্য স্বাধীনতা, ফলে একটা নতুন প্রাপ্তির উচ্ছ্বাস সাহিত্যে থাকবে, এটা তো কোনো অস্বাভাবিক বিষয় নয়। তারা তো
আমরা যে কোনো বড় ঘটনার পর, রাজনৈতিক ঘটনার পর সাহিত্যে তার প্রভাব থাকবে, সেই বিষয়টা স্বাভাবিক। কিন্তু হুমায়ুন আজাদ আসলে এটাকে ওই ৭১ পরবর্তী যে বাঙালি জাতীয়তাবাদী দৃষ্টিকোণ, সেখান থেকে আসলে এটার এক ধরনের সমালোচনা করেছেন। এগুলোকে মাথায় রেখে আমরা উপন্যাসের আলোচনায় যেতে চাই। উপন্যাস অনেক, আমি আর কাহিনী প্রধান আলোচনায় যাব না, মূলত আমি কয়েকটা পর্বে আমার এই যে আলোচিত উপন্যাসগুলোকে ভাগ করেছি। একটা হচ্ছে পূর্ববঙ্গের দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা। একটা জিনিস নিশ্চয়ই আমরা জানি যে পশ্চিমবঙ্গের দৃষ্টিকোণ থেকে ৪৭ মানেই হচ্ছে আসলে দেশভাগ, কিন্তু পূর্ববঙ্গের দৃষ্টিকোণ থেকে এটা প্রথমত স্বাধীনতা হিসেবেই ধরা পড়েছে। পূর্ববঙ্গের প্রান্তিক পর্যায়ে ৪৭ পরবর্তী দেশত্যাগের বাস্তবতাটি পশ্চিমবঙ্গ থেকে অনেকটা ভিন্ন। গ্রামীণ পরিসরে পরস্পর প্রতিবেশী হয়ে বসবাসরত হিন্দু ও মুসলমান ছিল সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কে আবদ্ধ, অনেকটা প্রাকৃতিক সম্পর্কের মতো। তাই দেশভাগ তাদের জীবনে প্রথমত বড় প্রভাব ফেলেনি, কিন্তু ক্রমেই ধনাঢ্য হিন্দুদের দেশত্যাগের প্রভাব পড়ে প্রান্তিক পর্যায়ে, বিশেষত প্রান্তিক পেশাজীবীদের মধ্যে। অর্থাৎ অনেক সম্ভ্রান্ত হিন্দুরা যখন চলে যাচ্ছে, এবং কেন চলে যাচ্ছে সেটাও একটু বলে নেই। সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রথম পর্বে অর্থাৎ ৪৮ থেকে ৪৯-৪৯ এই সময়ের মধ্যে পূর্ববঙ্গ থেকে হিন্দুদের চলে আসার প্রধান কারণটি ছিল তাদের মনস্তাত্ত্বিক সংকট। সন্দীপ যেহেতু পশ্চিমবঙ্গের লোক, ফলে তার কাছে চলে আসা মনস্তাত্ত্বিক সংকট। হিন্দুরা, বিশেষত অবস্থাপন্ন হিন্দুরা কিছুতেই পাকিস্তানকে মন থেকে মেনে নিতে পারছিলেন না। বংশ পরম্পরায় পূর্ববঙ্গে তারা জমি ভোগ করেছেন, সামাজিক মর্যাদা পেয়েছেন। এখন তারা অনুভব করছিলেন দেশটার অধিকার আর তাদের হাতে রইল না, দেশটা অন্যের হয়ে গেল, নিজ ভূমে তারা পরবাসী হয়ে গেলেন। ফলে এই যে একটা মনস্তাত্ত্বিক সংকট, যার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আছে, এটার কারণে আসলে উচ্চবিত্তরা চলে গিয়েছিল। কিন্তু যারা ছিল প্রান্তিক, যারা ওই উচ্চবিত্তদের সঙ্গে পেশাগত কারণে জড়িত ছিল, ফলে তারা তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে একটা জটিলতার মুখোমুখি হয়। ফলে তারাও আস্তে আস্তে এই পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে যাওয়া শুরু করে। আমাদের পূর্ববঙ্গের দৃষ্টিকোণ থেকে যে উপন্যাসটি প্রথমে আলাপ করতে, তার নাম হচ্ছে আবু ইসাহাক রচিত সূর্য দীঘল বাড়ি। এবং এই উপন্যাসে অনেক প্রতিকূলতা সত্ত্বেও ৪৭ বিবেচিত হয়েছে স্বাধীনতা হিসেবে। ৪০-এর দশকে বাংলার দুর্ভিক্ষ, মন্বন্তর কবলিত দরিদ্র জনজীবনে স্বাধীনতা বা পাকিস্তান আন্দোলন যদিও কোনো বড় আদর্শ নিয়ে উপস্থিত হয়নি, তাদের কাছে এটা ছিল দূর থেকে আসা একটা মুক্তিপ্রাপ্তির স্বপ্ন, কিন্তু তারা আসলে এটা একটা মুক্তির স্মারক হিসেবেই দেখেছিল। এবং এই স্বাধীনতা বা ৪৭ যে আসছে, তাদের কাছে মনে হয়েছিল কেবল রাজার পরিবর্তন। তাদের মনস্তত্ত্বটি আমি তাদের একটা ট্রেন যাত্রা হচ্ছে, জয়গুণ বলে যে চরিত্রটা আছে, সে অন্য জায়গা থেকে চাল নিয়ে আসে, সে শুনছে এই কথোপকথন দুই লোকের মধ্যে। বলছে, আচ্ছা মামু, স্বাধীন হইলে খাজনা দিতে ওইবনি। আরেকজন বলছে, না না, খাজনা দিলে দেশ আবার স্বাধীন হইল কি? অপর একজন বলে, না মিয়া, রাজার খাজনা মাপ নাই, দিতে হইব। তখন জয়গুণ মন দিয়ে শোনে সব কথা। একটি কথাই তার ভালো লাগে, আশা জাগে মনে, চাল সস্তা হবে, কারো কোনো কষ্ট থাকবে না, এইসব। অর্থাৎ তার কাছে স্বাধীনতা হচ্ছে চালের দাম কমে যাবে, কষ্ট থাকবে না। এবং এভাবেই একসময় 15ই আগস্ট আসে, শুক্রবার 1947। চারদিকে শোনা যায় চিৎকারের ধ্বনি। জয়গুণের কিশোরপুত্র হাসু চমকে ওঠে এই ভেবে যে আবার কি হিন্দু মুসলমানের কাটাকাটি শুরু হলো। তার কাছে কাটাকাটি এই কারণে আতঙ্কের যে কাটাকাটি শুরু হলে তার কাজে যাওয়া বন্ধ হবে, রোজগার বন্ধ হবে। সে স্মরণ করে গত বছর এমন দিনে মারামারি বেঁধেছিল, 15 দিন সে ঘর হতে বেরোতে পারেনি, 3 দিন না খেয়ে কাটাতে হয়েছে। ফলে বৃহত্তর রাজনীতির চেয়ে পেটের ক্ষুধাই আসলে এই নিম্নবর্গের মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এবং 47 যখন হলো, তখন সেই সবাই শুনতে পাচ্ছে যে আজাদ পাকিস্তান জিন্দাবাদ, কায়েদে আজম জিন্দাবাদ, এবং প্রত্যেকটা জায়গায় সবুজ নিশান উঠছে। রেলের ইঞ্জিনের মাথায় সবুজ নিশান, জাহাজের ওপর, বাড়িতে বাড়িতে সবুজ নিশান। উপন্যাসের এই পূর্ববঙ্গ অঞ্চলে ঠিক 47-এর ওই মুহূর্তে কিভাবে এটাকে উদযাপন করা হয়েছিল সেটার একটা বর্ণনা এখানে আছে। আমরা জানি যে এটার পরিপ্রেক্ষিত হচ্ছে ঢাকার উপকণ্ঠ, নারায়ণগঞ্জের যে স্থানিক পটভূমি। আমি একটু পড়ছি উদ্ধৃত। মানুষের বিরাট মিছিল চলছে শহরের রাস্তা দিয়ে,
হিন্দু মুসলমান ছেলে বুড়ো সবাই আছে মিছিলে। শহরের প্রত্যেক বাড়িতে নিশান উঠছে বড় বড়। সে অর্থাৎ কাশু, সে তার হাতের কাগজের নিশানাটার দিকে চায়, আবার চায় দুই পাশে, ডানে হিন্দু পাড়া, বায়ে মুসলমান পাড়া, সব বাড়িতে আজ সবুজ নিশান। তার মানে পূর্ববঙ্গে এইখানে এই 47 যখন ঘটে গেল, তাৎক্ষণিকভাবে এটা হিন্দু মুসলমান উভয়ের কাছেই ছিল একটা আনন্দের ব্যাপার, একটা স্বাধীনতা প্রাপ্তির ব্যাপার। যদিও আমরা বর্ণনা একটু এগিয়ে যাচ্ছি যে এখানে যখন হাসু তার মায়ের কাছে বলে যে একটা নিশান বানিয়ে দাও, তার মা ভাবছে কী রঙের নিশান হবে, বলছে সবুজ নিশান, তখন সে তার একটা শাড়ির অংশ বিশেষকে সবুজ নিশান বানিয়ে দিয়েছিল। এবং মনে রাখা দরকার, এই সবুজ শাড়ির আরেক অংশ ব্যবহৃত হয়েছিল যখন দুর্ভিক্ষে তার যে কন্যা মৃত্যুবরণ করেছিল, তখন কাপড়ের অভাবে যখন কাফনের কাপড় পাওয়া যাচ্ছিল, তখন এক অংশ দিয়ে আবৃত করে তাকে সমাধিস্থ করা হয়েছিল, আরেক অংশ দিয়ে পতাকা তৈরি করা হলো। তার মানে এই যে দরিদ্র জীবনের বাস্তবতায় রাজনীতি আর একটা হচ্ছে জীবন, এটা খুবই একটা কি বলবো কূটাভাস তৈরি করছে। এই উপন্যাসে আমরা আরেকটা চরিত্র দেখব, সেটা হচ্ছে রমেশ ডাক্তার। তার সম্পর্কে বলি, সে সকলেরই ডাক্তার, হিন্দু মুসলমান নানা শ্রেণীর মানুষই তার রোগী। অন্যান্য ডাক্তাররা যখন দেশ ছেড়ে চলে যাচ্ছে, তখন সে দেশ ছেড়ে যাচ্ছে না, এবং সে মনে করছে যে এটা কিছু পশুর প্ররোচনায় আমি কেন দেশ ছেড়ে যাব। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে, যখন দরিদ্র মানুষরা ওই যে জগদীশ ডাক্তার কিংবা হারান ডাক্তারের কাছে গিয়ে ভিজিট দেওয়ার অভাবে ডাক্তার দেখাতে পারে না, তখন তাদের একমাত্র ভরসা হচ্ছে এই রমেশ ডাক্তার। কিন্তু এই রমেশ ডাক্তার যে যেতে পারছে না, এটার কারণও আসলে তার পূর্ববঙ্গীয় যে অমধ্যবিত্ত সুলভ যে প্রবণতা, অর্থাৎ সে আসলে ওইভাবে পুঁজির সঙ্গে সম্পৃক্ত হতে পারেনি, ফলে সে এই দেশকেই নিজের দেশ বলে মনে করছে, এবং সংকট সত্ত্বেও সে এটাকে তার স্বাধীনতা বলেই মনে করছে। আমরা আরেকটি উপন্যাসে আলাপে যাই, সেটা হচ্ছে শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক। এখানেও সরাসরি 47-এর যে প্রত্যক্ষ প্রভাব নেই, তবে এখানে 47-এর পরে যে জনজীবনের মধ্যে কিছু পরিবর্তন ঘটে সেই ব্যাপারটা আছে। যেমন এক সময় যে ছিল কানকাটা রমজান, সে হয়ে যায় কাজী মোহাম্মদ রমজান হয়ে যায়, মুসলিম লীগের একজন বড় নেতা হয়ে যায়। তার যে লাঠিয়াল, সেই কালু হয়ে যায় কালু শেখ। এইভাবে সে হিন্দু বাড়ি দখল করে, সেখানে কাজী দত্ত বাড়িকে পরিণত করে কাজী বাড়িতে। আরও কিছু পরিবর্তন ঘটে। এক সময় কলকাতায় খুবই কষ্টকর জীবনযাপন করছিল আব্দুল মালেক মালু, সে গান গাইতো। সে ঢাকায় এসে রেডিও স্টেশনে চাকরি পায়, কিন্তু রেডিও স্টেশনের চাকরি পেয়ে তার জীবনের একটা উন্নতি ঘটে, কিন্তু এখানে কিছু যে রুচিগত সংকট তৈরি হয়েছিল সেটাও এখানে তিনি শহীদুল্লাহ কায়সার বলছেন যে এখানে ওই দেশের গান, মাটির গান, এগুলোর পরিবর্তে একটুখানি রবীন্দ্রসঙ্গীত, একটুখানি নজরুল সঙ্গীত, এইসব শেখার মধ্য দিয়ে যে একটুখানি রুচিবান হওয়ার একটা চেষ্টা এই মানুষের মধ্যে দেখা গিয়েছিল। এবং এখানে আমি হয়তো বিস্তারিত বলিনি, কিন্তু এটা ঠিক যে পশ্চিমবঙ্গ থেকে আগত যে বাঙালি মুসলমানরা ছিল, তারাই আসলে এই রুচিটা তৈরি করবার একটা চেষ্টা করছিল। সে কারণে তারা সেই ভাটিয়ালি ভাওয়াইয়া এই গানে সন্তুষ্ট হতে পারছিল না, একটুখানি রবীন্দ্র নজরুল সঙ্গীত না গাইলে কীভাবে হয়, সেই জন্য এই ব্যাপারটা তারা বলছে। ফলে এক ধরনের রুচিগত সংকট দেখা দিয়েছিল। আমি এই উপন্যাসের সিদ্ধান্ত বা উপসংহারে যেটা বলছি সেটা হচ্ছে যে এখানে স্বাধীনতা প্রাপ্তির প্রতি সমর্থন থাকলেও এর পদ্ধতির প্রতি ঔপন্যাসিকের নীতিগত অসমর্থন রয়েছে। এরপর আমরা দেখব যে 47-কে পাকিস্তানি দৃষ্টিকোণ থেকে দেখার একটা ব্যাপার ছিল। সেটা হচ্ছে যারা পাকিস্তান আন্দোলনের সমর্থক ছিলেন, আন্দোলন করেছেন, তারা যখন উপন্যাস রচনা করছেন তখন দেখা যাচ্ছে যে তারা এই পাকিস্তান আন্দোলনকে মহিমান্বিত করবার চেষ্টা করছেন। তাদের মধ্যে যেমন আবুল মনসুর আহমদের জীবন খোঁজা বলতে পারি, কিংবা আবুল ফজলের রাঙা প্রভাত বলতে পারি। আবুল ফজল যদিও সরাসরি পাকিস্তান আন্দোলনের কর্মী ছিলেন না, কিন্তু অন্যান্য যে কোনো শিক্ষিত মুসলমানের মতো তার এই পাকিস্তান আন্দোলনের প্রতি সমর্থন ছিল। এবং 46 সালে তিনি কিন্তু কায়েদে আজম নামের নাটকও লিখছেন। এখানে আমরা দেখব যে জীবন ক্ষুধা যে উপন্যাস, আবুল মনসুর আহমদ সেখানে যে চরিত্র হালিম, সেও আসলে 47-কে দেখে, কিন্তু
কেন আসলে মানুষ এই পূর্ব বাংলা ছেড়ে পশ্চিম বাংলার দিকে যাচ্ছে, এটার ঠিক কার্যকারণ সে বুঝতে পারে না। সে বলে যে কেন তারা যাচ্ছে, অর্থাৎ এক ধরনের অপর দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ কেবল মুসলিম লীগের দৃষ্টিকোণ থেকে হালিম পুরো ব্যাপারটাকে দেখবার চেষ্টা করে। আমি যেহেতু আমাকে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, আমি একটু এগিয়ে যাচ্ছি। এখানে হুমায়ুন আজাদ একটু সমালোচনাই করেছেন, বলছেন যে জীবন ক্ষুধার নায়ক হালিম ও লেখক আবুল মনসুর আহমদ অভিন্ন ব্যক্তি। এই উপন্যাসের নায়ক সাম্প্রদায়িক ও সামন্ত মানসিকতায় আবদ্ধ, ঠিক যেমনভাবে সাম্প্রদায়িকতা ও সামন্ত ভাবনায় আচ্ছন্ন আবুল মনসুর আহমদ। এটা হুমায়ুন আজাদ বলছেন। 52 কয়েক বছর পরে পাকিস্তান সম্পর্কে যখন অবিশ্বাস জন্মে গেছে সাধারণ মানুষের মনে, তখনও জীবন ক্ষুধার লেখক পাকিস্তানপন্থী। কিন্তু আমার এই বাক্য নিয়ে খুবই ভাবনার বিষয় যে 52 হয়ে গেছে, এটা ঠিক, এই উপন্যাসের রচনাকাল 1855, কিন্তু হুমায়ুন আজাদ যেভাবে স্টেটমেন্ট দিচ্ছেন যে পাকিস্তান সম্পর্কে যখন অবিশ্বাস জন্মে গেছে সাধারণ মানুষের মনে, এটাকে ঠিক মানে নিঃসংশয়ে গ্রহণ করতে পারি না। কারণ নিশ্চয়ই 52 একটা বড় ধরনের পরিবর্তন, কিন্তু ঠিক পুরো পাকিস্তান রাষ্ট্র সম্পর্কে সাধারণ মানুষের অবিশ্বাস হয়ে গেছে, সেটা অন্তত ওই সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড দেখে তা মনে হয় না। কারণ ওইখানে যারা রাজনীতি করেছেন তারা পাকিস্তান রাষ্ট্রকে মেনে নিয়েই রাজনীতি করেছেন। ফলে আবুল মনসুর আহমদ যদি পাকিস্তান রাষ্ট্রকে মেনে নিয়েই উপন্যাস রচনা করেন, এটাকে ঠিক এমনভাবে আক্রমণ করার কি কারণ, সেটা নিয়ে আমাদের ভাববার বিষয় আছে। রাঙা প্রভাতের কথা বলছিলাম, আবুল ফজল যেখানে চট্টগ্রামের বাস্তবতায় এই 47 রাজনীতিকে দেখেছেন, সেখানকার প্রধান চরিত্র কামাল, আবুল ফজলকে বলা হয় মানবতন্ত্রী, ফলে তিনি ওই মানবতাবাদ, উদার মানবতাবাদ দিয়ে আসলে এই 47কে দেখবার চেষ্টা করেছেন। এবং তার কাছে মনে হয়েছে যে মানে তিনি এইভাবে বলছেন যে 47 ঠিক আছে, কিন্তু এই যে দেশ বদল হচ্ছে, দেশ ত্যাগ করছে, এটা তার কাছে ঠিক মনে হচ্ছে না। এগুলো তিনি উচ্চারণ করান একটি চরিত্র দিয়ে, সেটা হচ্ছে চারুবাবু। এবং খেয়াল করার বিষয়, চারুবাবু হিন্দু ধর্মাবলম্বী এবং তাকে দিয়ে আসলে এই দেশ ত্যাগের বিরোধিতা করাচ্ছেন। এবং এখানে একটু উদ্ধৃত করছি, বলছে যে 14 পুরুষের বাস্তু ভিটা ছেড়ে অগণ্য মানুষ পাড়ি দিয়েছে পশ্চিমমুখ, তেমনি পশ্চিম থেকে পড়ি কি মরি করে ছুটে এসেছে অনেকে পূর্ব দিকে। স্টেশনে স্টেশনে তিল ধারণের জায়গা নেই, কারণে অকারণে, ইচ্ছায় বা অনিচ্ছায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে বাস্তুহারা। কারণে বা অকারণে বলছেন, বেশিরভাগই অবস্থার হেরফেরে একটা অজানা ও কাল্পনিক আতঙ্ক যে পেয়ে বসেছে দেশকে। এই যে শেষ যে কয়েকটা কথা, যে অজানা, কাল্পনিক আতঙ্ক এবং ইচ্ছা অনিচ্ছায়, সেটা আসলে এক ধরনের ঔপন্যাসিকের আদর্শায়িত মন্তব্য। তবে আমরা এখানেও সেটা পাকিস্তানায়নের প্রভাবেই হোক বা তার নিজস্ব মানবতাবাদী দৃষ্টিকোণ থেকেই হোক, তিনিও 47কে দেখেছেন স্বাধীনতা হিসেবে। আমার পরবর্তী অংশ হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে যারা এসেছে তারা এই 47কে কিভাবে স্বাধীনতা হিসেবে দেখেছে। এক্ষেত্রে আবু রুশদের যে নোঙর উপন্যাসটি আছে, তার প্রধান চরিত্র কামাল, সে অভিজাত নাগরিক, তার পূর্বপুরুষ পূর্ববঙ্গে ছিল, কিন্তু 3 পুরুষ ধরে কলকাতায় বসবাস করছে। কিন্তু তার কাছে এই পাকিস্তান হওয়াটাকে মনে হচ্ছে একটা মুক্তির আনন্দ। এবং এখানে লিখছে যে নতুনত্বের স্বাদ তাকে পেয়ে বসেছে, প্রাচীনের ক্লীবতা থেকে আত্মার মুক্তি চায়। এবং আবু রুশ তার আত্মজীবনীতে এই কথা বলেছেন যে কিভাবে তারা পাকিস্তানকে সাদরে গ্রহণ করেছিলেন, কারণ এর ফলে তাদের মুক্তি ঘটবে। এবং কামালকেও দেখবো যে তার অপশন দেওয়ার সুযোগ ছিল যে তুমি কি ভারতে থাকবে নাকি পাকিস্তানে যাবে। তার এই পূর্ব পাকিস্তানের সাথে কোনো ধরনের সম্পর্ক ছিল না, তারপরেও সে নতুন রাষ্ট্র, নতুন দেশ গড়ে তুলবে, এই কারণে সে অপশন দেয়। সে মূলত ইনকাম ট্যাক্স অফিসার পাকিস্তানে, এবং সেখানে সে আসে। এবং পরবর্তীতে অবশ্য বিভিন্ন ধরনের সংকটের মুখোমুখি হয়, কিন্তু তার কাছেও এটি আসলে স্বাধীনতা। এবং সে কিন্তু অভিজাত মুসলমান। কিন্তু যারা দরিদ্র তারাও প্রথম দিকে এটাকে স্বাধীনতা হিসেবেই দেখেছিল। বিশেষ করে সর্দার জয়নুদ্দিনের যে উপন্যাস অনেক সূর্যের আশা,
সেখানে পাকিস্তান আন্দোলন নিয়ে অনেক কাজ করেছে এবং তারা ভাবতেও পারেনি যে কলকাতা ভারতভুক্ত হবে, সেটা তারা কখনোই ভাবেনি। তারা ভেবেছিল যে এটা পাকিস্তানভুক্ত হতে পারে, কারণ কলকাতা ছিল মুসলমানদের শহর। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে যখন জানানো হলো যে কলকাতা ভারতভুক্ত, ফলে তাদেরকে আসতে হলো। এবং তখন বর্ণনা এইভাবে দিচ্ছে, তখন সুবে সাদিকের আলোয় পূব আকাশের আলোর বন্যা নিয়ে উঠেছে, ঝলমল করে রেঙে উঠছে দিগন্ত। তার কাছে এই যে ট্রেনে করে যে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে পূর্ব পাশে আছে একটা আলোকোজ্জ্বল সময়, আলোকোজ্জ্বল ভূমি। পূর্ববঙ্গের দৃষ্টিকোণ থেকে দেশভাগ, এখানে আমরা সত্যেন সেনের পদচিহ্ন উপন্যাসকে রেখেছি, যেখানে আমরা দেখব যে একটি হিন্দু প্রধান অঞ্চল শ্রীপুর কিভাবে হতশ্রী হয়ে যায়। সেখানে একটা মুসলমান যুবকের আগমন ঘটে হিন্দু পরিবারে, কিন্তু হিন্দু পরিবার তাকে খুব ভালোভাবে গ্রহণ করে। এর মধ্যে হয়তো কোনো মনস্তাত্ত্বিক চাপ প্রত্যক্ষ তো নেই, কিন্তু পরোক্ষভাবে আমরা তো বুঝতেই পারি যে পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হওয়া একটি হিন্দু পরিবার আসলে মুসলমান যুবককে স্বাগত না জানিয়ে আসলে পারে না। ফলে এখানে অনেকগুলো সংকট আছে, যেখানে দেখা যায় যে এই দেশভাগের বা 47-এর পরে অনেক মুসলমান পরিবার এসেছে, হিন্দু ঘর দখল করেছে। আগে যেটা ছিল রান্নাঘর, সেটাকে গোয়ালঘর বানিয়েছে। আগে যেখানে সেন পরিবার বিকালে নরম ঘাসের ওপর মানে চা পান করত, সেটাকে বানিয়েছে একটা মানে কাজের জায়গা, অর্থাৎ সেখানে লাউ কুমড়া এসব চাষ করছে। ফলে এগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে হিন্দু মুসলমানের যে অর্থনৈতিক যে সংকট, সেটা আসলে একটা পরম্পরাগত সংকট, সেটা শুধু 47-এর পরে অদল বদল হয়েছে। কারণ এখানে আমরা দেখতে পাবো শ্রীপুর এটাও ছিল একটা মুসলমান প্রধান অঞ্চল। এখানেও কিভাবে হিন্দু জমিদাররা এসে মুসলমানদেরকে বিতাড়িত করে এটাকে হিন্দু প্রধান অঞ্চল করেছিল। আবার 47-এর পরে এই রিফিউজিরা এসে সেই হিন্দু বাড়িগুলোকে দখল করলো। আসলে এগুলো হচ্ছে ক্ষমতা এবং অর্থনীতির যে পালাবদল, এর সঙ্গে সঙ্গেই এই ব্যাপারগুলো ঘটে। আমি খুবই দ্রুত শেষের দিকে আসবো। আমার আরেকটি অংশ হচ্ছে স্মৃতিসত্তায় 47। এটাকে আমি বলছি ডায়াসপোরা মনস্তত্ত্বে দেশভাগ, অর্থাৎ দীর্ঘমেয়াদী যে সংকট উপলব্ধি করেছিল এই 47-এর ফলে, সেগুলোকে বলা হচ্ছে ডায়াসপোরা। ডায়াসপোরার সংজ্ঞা দিতে গিয়ে এইভাবে বলা যায়, গৃহত্যাগ করা, নিজ বাসভূমির জন্য স্মৃতিকাতর হয়ে পড়া, নতুন ভূমিতে একাকিত্ব বোধ করা, সমঝোতা করা, নতুনভাবে নিজের আত্মপরিচয় নির্মাণ করা, দুই দেশের সংস্কৃতি ইতিহাসের ভেতর আটকে পড়া, এগুলো হচ্ছে ডায়াসপোরা সংস্কৃতির বৈশিষ্ট্য। আমরা রাজিয়া খানের হে মহাজীবন উপন্যাসে দেখব আমিনা বলে একটি চরিত্র আছে, যে আসলে 60-এর দশকে ঢাকায় এসেছিল, এবং ঢাকায় এসেছিল ওই একটাই কারণে, সে মুসলমান, কলকাতা থেকে ঢাকায় এসেছিল। এসে একটা তাৎক্ষণিক আবেগের বশবর্তী হয়ে সে ঢাকার এক যুবককে বিয়ে করে। কিন্তু তার কাছে মনে হয়েছে এই যুবককে বিয়ে করা, আনিসকে বিয়ে করা আসলে দেশভাগের মতোই একটা ব্যাপার, একটা আকস্মিক ব্যাপার। সে কোনোভাবে আসলে ঢাকার সংস্কৃতিকে মেনে নিতে পারেনি, যেভাবে তার দাম্পত্য জীবনকেও মেনে নিতে পারেনি। আমাদের আরেকটি উপন্যাস হচ্ছে কালো বরফ, মাহমুদুল হকের। সেখানে আমরা একটি চরিত্র পাবো, সেটা হচ্ছে আব্দুল খালেক, যার শৈশবের নাম ছিল পোকা, এবং সেই পোকা নামটির মধ্যেই সে তার অস্তিত্বকে আবিষ্কার করে। কারণ এই দেশ ছাড়ার যে বেদনা, এটা প্রাপ্তবয়স্ক অবস্থাতেও তাকে আক্রমণ করতে থাকে। আমার শেষ অংশটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে 47 পাঠ। বাংলাদেশের উপন্যাসে 47-এর রাজনীতির আরেকটি পাঠ তৈরি হয় 71 পরবর্তী বাংলাদেশে প্রতিষ্ঠিত বাঙালি জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে। এখানে 47 বিবেচিত হয় 71-এর প্রত্যক্ষ প্রতিপক্ষ রূপে। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয়, তার সাপেক্ষে 47-কে স্বাধীনতা হিসেবে দেখা প্রায় অসম্ভব হয়ে যায়। এর ফলে এই পর্বের উপন্যাসে 47-এর রাজনীতির যে পাঠ তৈরি হয়, তা 47-এর বাস্তবতার চেয়েও 71-এর জাতীয়তাবাদী আদর্শ দিয়ে গঠিত ও পুনর্গঠিত। এই ধারার অন্যতম উপন্যাসিক বলছি সেলিনা হোসেনকে, এবং সেলিনা হোসেনের বেশ কিছু উপন্যাস আছে, যাপিত জীবন, গায়ত্রী সন্ধ্যা, সোনালী ডুমুর। এখানে তিনি আসলে ঠিক 47-এর কার্যকারণের চেয়েও 71-এর পরে আমরা যেভাবে 47-কে দেখে অভ্যস্ত, তিনি সেভাবেই এটাকে রূপায়িত করবার চেষ্টা করেছেন। তবে এখানে একটু কথা আছে, এমন মনে হতে পারে যে সেলিনা হোসেন মনে হয় 47 বিরোধী, কিন্তু তার একটা সাক্ষাৎকারে একটা দারুণ ব্যাপার তিনি জানিয়ে দেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, দেশভাগ হওয়া কি জরুরি ছিল? আপনি দেশভাগের পক্ষে না বিপক্ষে অবস্থান নেবেন, নিলে কেন? সেলিনা হোসেন বলছেন, হ্যাঁ,
জরুরি ছিল। আমি দেশভাগের পক্ষে অবস্থান নেব। নিলাম এই জন্যে যে দেশভাগ না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হতো না। ফলে আমরা যে জায়গা থেকে ৭১কে গুরুত্বপূর্ণ মনে করি, তার যে পূর্বসূরি আছে সেটাকে নিয়ে আসলে ৭১। তো ফলে তার এই উচ্চারণের মধ্যে এক ধরনের জাতীয়তাবাদী ধারণা আছে। এই কারণে দেখব যে তার চরিত্ররা দেশভাগের নীতিবাদী অংশগুলোর কথা প্রকাশ করেও দেশভাগ পরবর্তী সময়ে বাঙালি জাতীয়তাবাদী চেতনা বিকাশে তৎপর। এবং তারপরেও সেলিনা হোসেনকে অনেকে গুরুত্বপূর্ণ মনে করেন যে তিনি অন্তত বারবার করে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন, মানে অন্তত তিনি নিঃসংশয়ভাবে করেছেন, সেটা যতই আমরা সমালোচনা করি না কেন। আমি আমার কথার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এটা পুরোপুরি পড়ি। ৪৭-এর ঘটনা প্রধানত রাজনৈতিক ঘটনা, তাই এর সঙ্গে স্বাধীনতা বা দেশভাগ দৃষ্টিকোণের ব্যবহারও রাজনৈতিক। তবে কোনো দৃষ্টিভঙ্গি স্বয়ংসম্পূর্ণ নয়। বহুস্তরিত বাস্তবতার একটি সামূহিক রূপ ৪৭-এর রাজনীতি। এই বাস্তবতার কিছু শক্তিশালী বয়ানও দীর্ঘদিন ধরে দুই রাষ্ট্রে জারি আছে। ভারত পাকিস্তানের স্বাধীনতার ফলে পূর্ব বাংলা থেকে অনেক হিন্দু ধর্মাবলম্বীকে দেশচ্যুত হতে হয়েছে, উদ্বাস্তু জীবন বরণ করতে বাধ্য হতে হয়েছে, দলে দলে দেশ ত্যাগ করতে হয়েছে, এটি একটি বয়ান। কিন্তু এটি একমাত্র বয়ান নয়। উপন্যাসের পাঠও একমাত্রিক হয় না। উপন্যাস পাঠের মধ্য দিয়ে আরও অসংখ্য বয়ান হাজির হয় পাঠকের সামনে, মুখোমুখি করে অসংখ্য প্রশ্নের। উপন্যাস রচনার ক্ষেত্রে ঔপন্যাসিকের ভূমিগত, শ্রেণীগত এবং কখনো কখনো সম্প্রদায়গত অবস্থানও এসব বয়ান নির্মাণে ভূমিকা পালন করে। প্রদর্শিত বয়ানের সঙ্গে পূর্ব বাংলা তথা বাংলাদেশের উপন্যাসের বয়ান যদি যোগ না হয়, তাহলে আমাদের মনে হয় যে এই বয়ানটি পূর্ণতা পায় না। এখানে পশ্চিমবঙ্গের যে দৃষ্টিকোণ, তার বিরোধিতা বা বিপরীত নন্দন প্রতিষ্ঠার কোনো প্রয়াস নেই, অন্তত আমার নেই। বরং দীর্ঘদিন যে বয়ান ছিল আলোচনার বাইরে, তাকে যুক্ত করে একটি বহুস্বরিক বয়ান নির্মাণ প্রচেষ্টা এই গবেষণার একটি দৃষ্টিকোণ। বর্তমান গবেষণার উদ্দেশ্য ইতিহাসের সত্যাসত্য বিচার নয়, বরং একটি কালখণ্ডে সংঘটিত রাজনৈতিক ঘটনা প্রবাহকে উপন্যাসের কাঠামোতে স্থান দিতে গিয়ে কী ধরনের রাজনৈতিক দৃষ্টিকোণ প্রযুক্ত হয়েছে তার অনুসন্ধান ও বিশ্লেষণ। আলোচনার আওতা যেহেতু বাংলাদেশের উপন্যাস, স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রেক্ষণবিন্দু এখানে গুরুত্ব পেয়েছে। ফলে বাংলাদেশের উপন্যাসে স্বাধীনতা বা দেশভাগ কোনো একক মীমাংসা নিয়ে উপস্থিত হয় না, তবে এই সংক্রান্ত বয়ানে পাওয়া যায় বাংলাদেশের জনমানুষের স্বতন্ত্র কণ্ঠস্বর। আর তাই একমাত্রিক দৃষ্টিকোণ ব্যবহার না করে ৪৭-এর রাজনীতিকে ৪৭-এর রাজনীতি বলার মধ্যেই এর সামূহিকতাকে ধারণ করা সম্ভব। আমার কথা এই পর্যন্তই ছিল। অনেক কথা বলার ছিল, সময় সংক্ষিপ্ত। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলা বিভাগকে আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য।